নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের পাস পেপার মাইনর ওয়ানের আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রশ্নটি হলো, রামগুপ্ত সম্পর্কে টিকা লেখো। তোমাদের এই প্রশ্নটি 5 নম্বরের টিকা হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রথমে নোটটি ভালো করে বুঝে নাও, তারপর লিখে ফেলো। তাহলে দেখো, আজকে শুরু করছি। প্রথমে তোমরা প্যারা করবে। একদা মনে করা হতো যে সমুদ্রগুপ্তের পরেই তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে বসেন। কিন্তু কিছুকাল আগে বিশাখ দত্ত রচিত দেবী চন্দ্রগুপ্তম নাটকের অংশ বিশেষ আবিষ্কৃত হওয়ার ফলে এ বিষয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। বিশাখ দত্ত এই নাটকে যে কাহিনী বর্ণনা করেছেন, পরবর্তীকালের হর্ষচরিত এবং কাব্যমীমাংসায় তার সমর্থন মেলে। এই কাহিনী অনুসারে সমুদ্রগুপ্তের পরে রামগুপ্ত সম্রাট হন। তার রানী ছিল ধ্রুবদেবী। রামগুপ্ত জৈনিক স্বর্গরাজার কাছে পরাজিত হয়ে তার স্ত্রীকে তার হাতে তুলে দেন। শেষ পর্যন্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বড় ভাই রামগুপ্তকে হত্যা করে তার বিধবা পত্নী ধ্রুবদেবীকে বিবাহ করেন। নেক্সট প্যারা। ডক্টর আর.সি. মজুমদার প্রভৃতি ঐতিহাসিক রামগুপ্তের অস্তিত্ব এবং উপরের কাহিনীর সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে দেবী চন্দ্রগুপ্তম নাটকটি সমকালীন নয়, সেটি চতুর্থ শতাব্দীর 2 শতক বৎসর পরে। এর সমর্থনে উপযুক্ত শিলালিপি পাওয়া যায়নি। এছাড়া গুপ্ত শিলালিপিতে রামগুপ্তের কোনো উল্লেখ নেই। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে বিধবা ভাতৃবধূর বিবাহ তার ভারতীয় নীতিবোধের বিরোধী বলে মনে করেন। তারা আরও বলেন যে সমুদ্রগুপ্তের পরবর্তী সময় গুপ্ত শক্তি এত হীনবল হতে পারে না, যার ফলে স্বর্গরাজার হাতে এরূপ শোচনীয় পরাজিত হতে পারে, কারণ সমুদ্রগুপ্ত তার সাম্রাজ্যকে অপ্রতিহত রেখে গিয়েছিলেন। নেক্সট প্যারা। আধুনিককালের ঐতিহাসিকেরা ডক্টর মজুমদারের উপরোক্ত যুক্তিগুলি খণ্ডন করেছেন। তারা বলেছেন, জ্যৈষ্ঠ ভ্রাতার পত্নীকে বিবাহ করার প্রথা বৈদিক যুগে প্রচলিত ছিল, তবে এরূপ বিবাহ জনপ্রিয় না হলেও শাস্ত্রবিরোধী ছিল না। রাষ্ট্রকূট শিলালিপিতে, রাষ্ট্রেকরের কাব্যমীমাংসায় এবং বানভট্টের হর্ষচরিতে রামগুপ্তের উল্লেখ দেখা যায়। সিলভাইন লেভি বা সিলভা লেভি প্রভৃতি পণ্ডিতেরা রামগুপ্তকে ঐতিহাসিক ব্যক্তি ও সমুদ্রগুপ্তের উত্তরাধিকারী বলে মনে করেন। তিনি বলেন, রামগুপ্তের কলঙ্কজনক কাজের জন্য ইচ্ছা করেই গুপ্ত শিলালিপিতে তার নাম বাদ দেওয়া হয়েছে। তারপরে তোমাদের নেক্সট প্যারা বা শেষ প্যারা। অধুনা বিদিশায় রামগুপ্তের নামাঙ্কিত এবং তার বাণীর দ্বারা খোদিত লিপি পাওয়া গেছে এবং এতে মহারাজা ধীরাজ রামগুপ্তের অস্তিত্ব এখন প্রায় প্রমাণিত। এই সকল যুক্তি ও প্রমাণের ভিত্তিতে রামগুপ্তকে ঐতিহাসিক ব্যক্তি বলে মনে করা হয়, তবে তিনি কতদিন রাজত্ব করেছিলেন তা জানা যায়নি। তাহলে আজ তোমাদের কাছে এই পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের আগেও আমি গুরুত্বপূর্ণ অনেক নোটগুলো তুলে ধরেছি, তোমরা অবশ্যই ধারাবাহিক পেয়ে যাবে। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।